সবাইকে স্বাগত জানাই আমার বেস্ট ইনভেস্টর গুরু চ্যানেলে। আমি সৌম্য। এখানে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে কিনা ঝটপট সমস্ত ইনফরমেশনগুলো তোমরা পেয়ে যেতে পারো। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছে অবশ্যই এটা লাইক করবে এবং শেয়ার করে দেবে, কারণ ইনফরমেশনগুলো যাতে সকলের কাছে পৌঁছে যায়। আর ঘটনা হচ্ছে, আজকে যে ইন্টারেস্টিং ভিডিওটা নিয়ে এসেছি, সেই ভিডিওটার থাম্বনেল থেকে বুঝে গেছো যে একটা অদ্ভুত ধরনের পোর্টফোলিও, যে পোর্টফোলিওটার মানুষকে রোডপতি করে দিতে পারে করোড়পতির জায়গা। তো এই সিচুয়েশন দাঁড়িয়েছে এই পোর্টফোলিওটার নাম হচ্ছে সুকান্ত সূত্রধর, 28 বছর বয়স। ও একটা পোর্টফোলিও পাঠিয়েছে, এর মধ্যে এই এতগুলো হচ্ছে মিউচুয়াল ফান্ড দিয়েছে এবং তার সঙ্গে এতগুলো হচ্ছে 16টা হচ্ছে স্টক রয়েছে। তো এই নিয়ে একটা পোর্টফোলিও। ও এখন আপাতত কোনো কাজ নেই, যেটা ওর ইনফরমেশন যেটা বলেছে। এবং ঘটনা হচ্ছে 4,972 টাকা করে এসআইপি করে যাচ্ছিলো, কিছু কিছু সময় যেহেতু টাকার অভাবে এসআইপিগুলো স্কিপ করে গেছে। এবং রিসেন্টলি আমার কথা শুনে মিরে আর এইচডিএফসিতে দুটোতে এসআইপি করছে এবং 500 করে ম্যাক্সিমাম স্টকে ইনভেস্ট করতে পারবে। এইগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। এবার ঘটনা ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে এরকম একটা অদ্ভুতরে বিদঘুটে একটা পোর্টফোলিও আমি কিন্তু আজ পর্যন্ত জীবনে খুব কম অ্যানালিসিস করেছি। এবং তোমাকে আমি সুকান্ত কিছু কথা বলবো, সেগুলো তুমি শুনবে এবং সেগুলো সে তোমার কাজে লাগবে। হয়তো কিছুটা আঘাত পেতে পারো, কিন্তু আমি ইচ্ছা করে এগুলো বলছি যাতে কিনা তুমি ব্যাপারটা শিখতে পারো। প্রথম ঘটনাটা হচ্ছে যে এই স্টকগুলো, এইগুলো হচ্ছে মিউচুয়াল ফান্ড। একটার পর একটা মিউচুয়াল ফান্ড তুমি করে গেছো, তোমার আর্থিক অবস্থা খুব খারাপ, সেটা বোঝা গেছে। সেই সিচুয়েশনে তুমি কীভাবে টাকাগুলোকে নষ্ট করেছো বন্ধু, তোমরা শুধু দেখলে অবাক হয়ে যাবে। যেখানে কিভাবে একটা মিউচুয়াল ফান্ড, মানে যখন সুকান্ত একটা জিনিস মনে রাখবে বা সবাই মনে রাখবে, সেটা মনে রাখবে যে এই যে ধরো একটা অ্যাক্সিস স্মল ক্যাপ, এটা একটা এএমসি মানে এরা কি করে, আমাদের সকল টাকাগুলোকে নিয়ে জমা করে এবং করে এদের ফান্ড ম্যানেজার থাকে, অ্যানালিস্টরা ফান্ড ম্যানেজারদের বলে দেয়, সেই মতো তারা কিন্তু এই স্টকগুলো কেনে। এই স্টক বলে না, নিফটি 50 স্টক, নিফটি 100 স্টক, নিফটি 250 স্টক, এদের মধ্যে থেকে স্মল মিড এই অনুযায়ী কেনে, এই এক একটাকে থিম ধরে নেয়। যেমন স্মল ক্যাপ মানে এরা স্মল ক্যাপের মধ্যে যেগুলো পড়ছে সেগুলোকে ওরা তুলে নিচ্ছে। এইভাবে কিন্তু টোটালি সাজানোটা হয়। এবার ঘটনা হচ্ছে যে যখনই তুমি একটা অ্যাক্সিস স্মল ক্যাপকে নিলে, তার মধ্যে কিন্তু এতগুলো স্টককে থাকছে একটার মধ্যে। মিউচুয়াল ফান্ড মানে কিন্তু একটা স্টক নয়, এটা কিন্তু তুমি বুঝতে হবে। এটা এত বোকামো করলে ভয়ানক মুশকিল। তুমি যে পরিমাণ তোমার সামান্য দুটো টাকা রয়েছে, সেই টাকাটাকে তুমি কীভাবে ছড়িয়ে নষ্ট করেছো। যেখানে যে এই অ্যাক্সিস স্মল ক্যাপ, মিরে স্মল ক্যাপ, টাটা রিসোর্স, ডিএসপি, নিপ্পন, এইচডিএফসি, এরা বড় বড় ফান্ড ম্যানেজার রয়েছে, তাদেরকে পয়সা দিয়ে পোষে। নট অনলি ফান্ড ম্যানেজার, এখানে অ্যানালিস্টদের পোষে। শুধু নট অনলি অ্যানালিস্ট, ওখানে যারা কম্পিউটার অপারেট করে তাদেরকে রাখে। তাদের সমস্ত প্রত্যেকের খরচা, এসি, ইলেকট্রিক, তাদের ডিস্ট্রিবিউশন, সমস্ত খরচা তোমার থেকে নিচ্ছে। সামান্য মনে করছি, সামান্যটা যখন একসঙ্গে বড় করে ধরা, যাকে বলা হয় AUM, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। ব্যাপারটা হচ্ছে কি, যত মানুষ সারা দেশের ইনভেস্ট করছে, প্রত্যেকের টাকাটা কিন্তু এখানে জমা পড়ছে। এই টোটাল কয়েক লক্ষ কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা, সেই পরিমাণ টাকা কিন্তু এদের থাকছে। এর ওপরে এদের কাজ হচ্ছে এবং তার থেকে যে তোমার আমার সাধারণ মানুষের থেকে কিন্তু টাকা নিয়ে এরা কাজ করছে। ভালো করে ব্যাপারটা বোঝো। এই জিনিসটা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু তোমার মুশকিল হয়ে যাবে। এখন তুমি দেখেছো অ্যাক্সিস স্মল ক্যাপ, যার মধ্যে 18 থেকে 20টা স্টক রয়েছে। তারপরে মিরে অ্যাসেট, লার্জ অ্যান্ড মিড ক্যাপ। তারপরে তিন নম্বর নিয়েছো টাটা রিসোর্স অ্যান্ড এনার্জি ফান্ড। নাম্বার 4 নিয়েছো ডিএসপি, ন্যাচারাল রিসোর্স এবং আদার এনার্জি, নিউ এনার্জি। তারপরে হয়েছে কি 4 নম্বরের নেক্সট নিপ্পন ইন্ডিয়া পাওয়ার অ্যান্ড ইনফ্রা। তারপরে হচ্ছে এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটি। তারপরে হচ্ছে এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড। তারপরে হচ্ছে নিফটি 50 ইন্ডেক্স। তারপরে হচ্ছে বন্ধন নিফটি 50 ইন্ডেক্স। নেক্সট নিপ্পন ইন্ডিয়া গ্রোথ। তারপরে নিপ্পন স্মল ক্যাপ। তারপরে হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল কমোডিটি ফান্ড। তারপরে হচ্ছে টাটা মিড ক্যাপ। মানে হিউজ। এই এতগুলোকে নিয়ে খিচুড়ি করে আলটিমেটলি তুমি কোনোটাই চালাতে পারো নি এবং চালাতে পারবে না। এবার তুমি যখন তুলতে যাবে, এদের একটা পার্সেন্টেজ 1.5% মতো চার্জ ওরা নেয়, তুমি যদি ম্যাচুরিটির আগে ভাঙিয়ে নাও। তো এটাকে রিডেমশন চার্জেস বলে, আগে নিয়ে নেওয়ার জন্য। তো এই ধরনের চার্জেসগুলো কিন্তু তোমার এর ওপরে পড়ার কথা আছে। সুতরাং এগুলো সব বেকার নেওয়াটা। তুমি একটা কাজ করো, সেগুলো এখনই ভাঙাতে যাবে না। যেগুলো 1 বছর হয়নি, যেগুলো 1 বছরের বেশি হয়ে গেছে, সেগুলো এক্সট্রা চার্জেস নেয় না, সেগুলোকে পুরো স্টপ করে দাও, সবগুলো এনক্যাশ করে দাও। এইগুলো বেকার হয়ে গেছে। এটা নিয়ে তুমি একদমই ভুলভাল কাজ করে ফেলেছো। এতগুলো কখনো রাখবে না। এর মধ্যে থেকে তুমি প্রথম ঘটনা, মিউচুয়াল ফান্ডের মধ্যে থেকে তুমি ম্যাক্স টু ম্যাক্স 2টো কি 3টে, তাও তোমার এই সিচুয়েশনে দাঁড়ানোর মতো নেভার সিচুয়েশনে দাঁড়িয়ে যদি একটাকে নিতে হয়, আমি তো এই সিচুয়েশনে আমার মনে হচ্ছে টোটালটা খিচুড়ি হয়ে আছে। তুমি এই সিচুয়েশনে আমার মনে হয় একদম পুরো মাথা খারাপ হওয়ার জোগাড়। মানে এটা করতে গিয়ে আমার মাথা পুরো খারাপ হয়ে যাওয়ার জোগাড় হচ্ছে, কারণ এতগুলো স্মল ক্যাপ, মিড ক্যাপকে ঢুকিয়ে দিয়ে এখানে তুমি একটা যাতা কাণ্ড করে দিয়েছো।
এগুলো কিচ্ছু হয়নি। সুকান্ত তুমি ফার্স্ট তোমাকে এই কথা বলে যাচ্ছি, এবারে যে কথাগুলো বলবো এবং সঙ্গে তোমরা বাকি যারা আছে সেটা শুনে নাও। প্রথম ঘটনা হচ্ছে মিউচুয়াল ফান্ডকে তুমি রাখতে হয় তোমার টাকা অনুযায়ী। তুমি যদি 5,000 টাকা হয় সেক্ষেত্রে তুমি একটা কিংবা দুটো ম্যাক্সিমাম তুমি মিউচুয়াল ফান্ড রাখবে, বেশি রাখবে না। আর যদি তোমার ফান্ডের পরিমাণ 1,000 হয় তার মানে তুমি এতগুলোর মধ্যে যে কোনো 1 টাকা বাঁচবে, খুব বেশি ডিফারেন্স হয় না। এগুলো নিজের একটা স্টক না, এটা বুঝে রাখো। এবং এতগুলো কিচ্ছু দরকার নেই। এই যে জিনিসগুলোকে তুমি করে রেখেছো এগুলো টোটালি আননেসেসারি, এগুলো থেকে তোমার কোনো কাজে লাগবে না এতগুলোকে স্টককে রাখা। এর মধ্যে থেকে শুধুমাত্র যদি একান্ত নিতে হয় একটাকে তুমি নাও, এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটি ফান্ড। যদি খুব বেশি আর কোনো থেকে থাকে তার মধ্যে সেকেন্ড তুমি নিতে পারো মিরে লার্জ অ্যান্ড মিড। এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটাকে, এনি ওয়ান, এই দুটোর মধ্যে এনি ওয়ান, এই কথাটাই বলে দিলাম পরিষ্কারভাবে। এখন সিচুয়েশন যদি যতটাই হোক সিচুয়েশন, তুমি কোনো মতেই এই সিচুয়েশনে কিছু নেবে না। তো এখন পুরোপুরি বাদ। এবারে আসছি নেক্সট পার স্টকের ব্যাপারে, কী ধরনের ব্লান্ডার করেছো এবং কী ধরনের ভুল ভাল করে কে তোমাকে বলেছে, কিভাবে বলেছে, কি করেছে আমি কিছুই জানি না। কেন এইগুলোতে তুমি ইনভেস্ট করে রেখেছো এবং এইগুলো ইনভেস্ট করার জন্য তোমাকে কে এই ধরনের পরামর্শ দিয়েছে, টোটালটাই একদম পুরো পয়সাগুলো নষ্ট হয়ে গেছে। এক তো খিচুড়ি করেছো এইখানে, এই অসম্ভব একটা জঘন্য সিচুয়েশন হয়ে গেছে যেখানে কিচ্ছু না জেনে বুঝে অন্ধের মতো কে বলেছে বুঝলাম না। যদি আমি একটাই বলে থাকি এইচডিএফসি মিড ক্যাপ, বাকি টাটা রিসোর্স, টাটা ন্যাচারাল রিসোর্স, নিউ এনার্জি, আবার পাওয়ার ইনফ্রা, এ তো সবই একই জিনিস। এও এনার্জি, এত এনার্জি রাখবে কোথায়? এবার তারপরে আসছি এইখানে নিপ্পন ইন্ডিয়া, নিপ্পন কোম্পানির সঙ্গে বা এত তোমার ইন্ডিয়া গ্রোথ, নিপ্পন স্মল ক্যাপ, আছাড়া নিপ্পন ইন্ডিয়া পাওয়ার ইনফ্রা, এত নিপ্পন চলে এলো, তার ডিএসপি ন্যাচারাল রিসোর্স, অ্যাক্সিস স্মল, এত কিছু নেওয়ার কোনো মানেই হয় না। এগুলো প্রচুর টাকা তোমার কাছ থেকে কিন্তু ভাঙিয়ে নিল। যা হয়ে গেছে। এবার আসো পরেরটা, তোমরা শেখো বাকি যারা যে কী সিচুয়েশন হয়েছে। এবার দেখে নাও নেক্সট পার্ট, যে জিনিসটা কী ধরনের নিয়েছে এই সুকান্ত। 18 বছর বয়সও ওর এখানে যে খিচুড়ি পোর্টফোলিওটা আছে, জঘন্য অবস্থা। আগের যে পোর্টফোলিওটা দেখেছিলাম একজনের, তাও ওখানে একটা জায়গা ছিল বলার, এখানে কিছু বলার জায়গা নেই। এখানে তোমরা শুধু দেখো, তোমরাই বলবে এখান থেকে যে কোনটা রাখা উচিত কোনটা রাখা উচিত না, এমন সিচুয়েশন হয়ে গেছে এখন। এখানে প্রথম স্টক নিয়ে গেছে IOCL, কে বলেছে জানি না, কবে কি রিটার্ন কতটা পাবে কোনো মানে নেই। ভোদাফোনকে নিয়ে রেখে দিয়েছে। ভোদাফোনের যে কোম্পানি, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না সুকান্ত, তোর যেখানে এরকমই আর্থিক সিচুয়েশন, তোকে কে এইসব কোম্পানিগুলো কি মনে করছে এইগুলো রাতারাতি তোকে বিশাল কিছু করে দেবে? কোনো দিন সম্ভব না যেগুলো করা। এরকম ভুল ভাল নিয়ে যেটুকু টাকা আছে, যেটুকু, আর এগুলোকে দয়া করে নয়। তখন বয়স রয়েছে তোর, এখনও 32 বছর টাইম রয়েছে। ভুল ভাল কিছু খরচা করে তোকে কোনো কিছু করতে হবে না, তুই ফিক্সড করে রেখে দে যেটুকু রাখার, তোর দরকার নেই কিছু করার। কিন্তু যেটুকু নিবিস যেন সেইটুকুটার রিটার্নটা যেন ক্যাপিটালটা লস না হয়ে যায়। তুই ভোদাফোনে রেখে দিয়েছিস, রিলায়েন্স পাওয়ারে রেখেছিস, এইগুলোতে কোনো মানে আছে কি রাখার? এই রিলায়েন্স পাওয়ার কি, ভোদাফোন রেখেছিস, ট্রাইডেন্টে রেখেছিস। ট্রাইডেন্টে সব হচ্ছে পেনি টাইপের, নির্ঘাত পেনি। কোনো জায়গা থেকে ভিডিও শুনে তুই পেনি স্টকে রেখেছিস। ট্রাইডেন্ট রাতারাতি টাইটান হয়ে যাবে, কোনো দিন হয় না সব বাজে বাজে জিনিস। যেটা প্র্যাকটিক্যাল সেটা ফ্যাক্ট একদমই নয়। TV18 ব্রডকাস্ট একদমই না। এগুলো কবে কতটা ইম্প্রুভ হবে? আপাতত ইম্প্রুভমেন্ট কিছুটা হচ্ছে, কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট ইম্প্রুভমেন্ট নয়, উঠছে আবার পড়ে যাবে বহুগুণ। জয়প্রকাশ পাওয়ার কোনো মানে হয় না। এগুলো কে তোকে বলেছে? আমি সেই জিনিসটাই বুঝে পাচ্ছি না যে এইভাবে কে ভুল ভাল পুরো একটা পোর্টফোলিও, আমি এরকম পোর্টফোলিও জীবনে দেখিনি যে পোর্টফোলিওর মধ্যে একটা বেস নেই, টোটালি বেসলেস একটা পোর্টফোলিও। ইয়েস ব্যাঙ্ক সব থেকে জঘন্য একটা জিনিস আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে এই ব্যাঙ্কটার ক্ষেত্রে, যে এই ব্যাঙ্কটা কবে কি ইমপ্রুভমেন্ট করবে না করবে, কিছু জায়গাতে বলে দিয়েছে বিরাট কিছু, আর লোকে হতে পারে ভবিষ্যতে কি আসবে না আসবে, কিন্তু এই সিচুয়েশন দাঁড়িয়ে আমার তো দরকার নেই সেটা জানার। আমার জানা দরকার সেটা হচ্ছে যে এইগুলো তো কোনো লাভ দেবে না। রিলায়েন্স পাওয়ার কবে কি উঠবে, ট্রাইডেন্ট কি, TV18 কি, জয়প্রকাশ কোনো কাজে লাগবে না। এর মধ্যে একমাত্র একটুখানি আমি দেখলাম, সেটুকু হচ্ছে টাটা পাওয়ার, এইটাকে আমি ঠিকঠাক দেখলাম। নিপ্পন ইন্ডিয়া ETF, নিফটি 20, তাও এটা চলতে পারে এই সিচুয়েশনে। উইপ্রো কোনো দরকার নেই, উইপ্রো থেকে তুই রিটার্ন কিচ্ছু পাবি না, বেকার রেখে দেওয়া না রেখে দেওয়া সমান। এর সঙ্গে কোনো দিন কম্পেয়ার করার মানে হয় না। যেখানে তো স্টেবল কিছু থাকছে তার সঙ্গে এটাকে নিচ্ছিস আলাদা কথা। নাইকা, এর
প্রফিটের থেকে লসে চলছে কোম্পানিটা, কি অবস্থা, সেই কোম্পানিকে নিয়ে রেখে দিয়েছিস। আদানি উইলমার্ট ঠিক আছে, তাও এটাকে প্রফিট লস, কোম্পানি কিন্তু প্রচুর ডেপ্ট রয়েছে, এই কোম্পানি কী করবে, হয়তো কিছুটা ইমপ্রুভমেন্ট হতে পারে, কিন্তু এই সিচুয়েশনে এইগুলো কোনো মানে নেই। এক্সাইড ঠিক আছে, তাও তুলনামূলকভাবে লার্সেন অ্যান্ড টুব্রো ফাইন্যান্স হোল্ডিং রেখেছিস। নেক্সট ওয়ান রেখেছিস সেটা হচ্ছে চম্বল ফার্টিলাইজার, এই একটা রেখেছিস। আর লাস্ট ওয়ান 16 নম্বর রেখেছিস টাটা স্টিল। তার মানে কী কী স্টকগুলো রাখলি সেগুলো একবার দেখে নে। IOCL প্রথম রেখে দিয়েছিস, নেক্সট ওয়ান হচ্ছে ভোদাফোন রেখেছিস, থার্ড হচ্ছে রিলায়েন্স পাওয়ার রেখেছিস, ফোর্থ ট্রাইডেন্ট রেখেছিস, ফিফথ TV18, নাম্বার 6 জয়প্রকাশ পাওয়ার, নাম্বার 7 ইয়েস ব্যাঙ্ক, নাম্বার 8 টাটা পাওয়ার, নেক্সট 9 হচ্ছে নিপ্পন ETF, তারপর 10 হচ্ছে উইপ্রো, তারপর নাইকা হচ্ছে 11, 12 হচ্ছে আদানি উইলমার্ট, 13 হচ্ছে এক্সাইড, 14 L&T ফাইন্যান্স হোল্ডিং, এবং নাম্বার 5 হচ্ছে চম্বল ফার্টিলাইজার, নাম্বার 6 হচ্ছে টাটা স্টিল। একটা মানে যখন মানে একেবারেই ভুলভাল জিনিস তৈরি করা, এরকম পোর্টফোলিও করার থেকে না করা ভালো ছিল। এনিহাউ এই সিচুয়েশন দাঁড়িয়ে আমার মতে টোটালটাকে পুরো ডিলিট করে ফ্রেশ করে করার চেষ্টা কর। যদি এই সিচুয়েশনে না পারিস অন্তত চেষ্টা কর যেটুকু প্রফিট আছে সেগুলোকে বুক করে নিতে। কিছু লস সেগুলো আর প্রফিট হবেই না কখনো, সেগুলো কিছু করার নেই। এবারে আমি চলে আসছি কী কী করা উচিত পোর্টফোলিওর মধ্যে, কোনটা কোনটা রাখা উচিত, কোনটা রাখা উচিত না, কীভাবে করা উচিত সেটা নিয়ে ডিটেলস। এখান থেকে কিছু আমি খুঁজেই পাচ্ছি না ঠিকঠাক মতো করার। নেক্সট যেটা গেছে ছেড়ে দে, এখন সুকান্ত যেটা বলছি সেটা মন দিয়ে শুনে রাখ। সেটা হচ্ছে যে এই সিচুয়েশনে যা গেছে হয়ে গেছে, ফার্স্ট কেস দুটোর মধ্যে একটাকে রাখ মিউচুয়াল ফান্ডে, হয়ে গেল। নেক্সট ফেজ চলে আয়, যে পার্টটা আমি বলছি সে পার্টের মধ্যে আসার আগে তুই একবার আমি ডিটেলসগুলো তোমাদের সবাইকে দেখিয়ে দিই, ওর পোর্টফোলিওতে কী কী নিয়েছে সেটা একদম সামনে থেকে দেখে নাও। আচ্ছা, যে পোর্টফোলিওটার মধ্যে এলাম যেখানে মিউচুয়াল ফান্ড ইনভেস্টগুলো করে গেছে সুকান্ত, অ্যাক্সেস স্মল ক্যাপের মধ্যে 1000 টাকা ইনভেস্ট করেছে, 45 টাকা পজিটিভ। তারপরে মিরেতে স্টপ হয়ে আছে মনে হচ্ছে 1000 টাকা ইনভেস্ট, 1000ই রয়েছে। তারপরে দেখাচ্ছে 750 টাকার টাটা রিসোর্স এনার্জি ফান্ডে 867 হয়েছে এসআইপি করা। আবার একটা 690 টাকার একটা অদ্ভুত ডিএসপি ন্যাচারাল রিসোর্স নিউ এনার্জি ফান্ড। নেক্সট করেছে নিপ্পন ইন্ডিয়া পাওয়ার অ্যান্ড ইনফ্রা ফান্ড ডাইরেক্ট 660 টাকা, 798 হয়েছে। তারপর হচ্ছে মিড ক্যাপ অপরচুনিটি 698 টাকা। একটার পর এসআইসি স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 606। তারপরে হচ্ছে নভি নিফটি 50 520। তারপরে বন্ধন নিফটি 50 ইন্ডেক্স ফান্ড 500। তারপরে নিপ্পন ইন্ডিয়া গ্রোথ ফান্ড 300। তারপর নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 305। তারপরে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল কমোডিটি ফান্ড এও একটা জিনিসে করে রেখেছে, সেখানেও রেখেছে মাত্র 120 টাকা। এটা তুমি কি করতে চাইছো সুকান্ত, আমি তো কিছু বুঝতে পারলাম না। এবার আমি চলে আসতে চাইছি সেটা হচ্ছে স্টকগুলোর দিকে। তো স্টকগুলোর দিকে প্রথমে যখন চলে আসছি সেটা সিএলে 395.92 দেখাচ্ছে, 4টে শেয়ার নিয়ে রেখেছে IOCL, কোনো মানে হয় না, রিটার্ন কিছু হবে না 4টে শেয়ারে। তারপর হচ্ছে ভোদাফোন 26টা শেয়ার কিনেছে, একবারেই যা আছে পুরো এক্সিট করে যাওয়া উচিত বলে আর মনে হয়। রিলায়েন্স পাওয়ারে 14টা রেখে দিয়েছে, কি হবে কবে হবে কবে কী হবে কোনো কিছু বোঝা যাচ্ছে না। নেক্সট হচ্ছে ট্রাইডেন্ট 6টা মাত্র রেখে দিয়েছে শেয়ার। নেক্সট আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে TV18 ব্রডকাস্ট 105 টাকা, 3টে শেয়ার আছে, 158 টাকা হয়েছে। নেক্সট হচ্ছে জয়প্রকাশ পাওয়ার, একেবারে পেনি স্টক এগুলো। ইয়েস ব্যাঙ্ক 2টো মাত্র স্টক কিনে রেখেছি। এইরকমভাবে স্টকগুলো কিনে নিজের শুধু পয়সাগুলোকে নষ্ট করার কোনো মানে হয় না। টাটা পাওয়ার একমাত্র এইগুলোর মধ্যে তুলনামূলকভাবে ভালো জায়গায় রয়েছে। টাটা পাওয়ার হচ্ছে 8 নম্বর স্টক। 9 নম্বরে হচ্ছে নিফটি ইন্ডিয়া 20, এটা হচ্ছে 9 নম্বরে আছে, 2094 টাকা ইনভেস্টে 2392 হয়েছে, 10টা শেয়ার নেওয়া। এইটা আর টাটা পাওয়ার দুটো তাও একরকম আছে। এছাড়া উইপ্রো কোনো মানে হয় না কবে কি রিটার্ন হবে, 3টে মাত্র শেয়ার কেনা। নাইকা শেয়ার আলটিমেটলি কোনো প্রফিট তেমন হচ্ছে না, 7খানা শেয়ার কিনে রেখে দিয়েছো আননেসেসারি। আদানি উইলমার আদানির সমস্ত কোম্পানি কিন্তু ডেপ্টে ডুবে রয়েছে, তাও তুলনামূলকভাবে বাকি কোম্পানিগুলোর তুলনায় তোমার এটা কিন্তু কিছুটা একটু ইম্প্রুভ হতে পারে। নেক্সট ওয়ান এক্সাইড ইন্টারেস্ট, 3টে স্টক কিনে রেখেছো, এটা এতগুলোর মধ্যে তুলনামূলকভাবে একটু ভালো। টাটা পাওয়ার এক্সাইড দুটোই মোটামুটি একরকম। L&T ফিনান্সিয়াল হোল্ডিং খুব একটা তেমন কিছু রিটার্ন দেবে না, এটাতে রাখা বা না রাখাটাই সমান, এগুলোকে আমি পরে বলছি। নেক্সট চম্বল ফার্টিলাইজার, তাও 542 টাকা রেখেছো, 760 টাকা হচ্ছে। এরকম ধরনের স্টক রেখে নিজের লস হবে, কোনো এভাবে রাখবে না, অল্প পরিমাণ রাখো কয়েকটা স্টক, সেগুলো বেশি পরিমাণে কেনো, আলটিমেট সেটা তোমার কাজে। টাটা স্টিল 4টে রেখেছো, 424 টাকা, 72 পয়সা দাম ছিল, এবং সেটা হয়েছে 16 নম্বর স্টক, 558 টাকা দাঁড়িয়েছে। তো এবার আমি চলে আসবো নেক্সট পয়েন্টে। দেখা হয়ে গেল, এবারে চলে আসছি নেক্সট পার্ট যেটা, সেটা হচ্ছে কী কী করতে হবে। প্রথম হচ্ছে এই দুটোর মধ্যে একটা যেটা বলে দিলাম, আর নেক্সট পার্ট হচ্ছে এটা হচ্ছে যে একটা হচ্ছে ব্যাংক বা NBFC এই ধরনের হচ্ছে পোর্টফোলিওতে রাখা উচিত।
ফার্স্ট সেকেন্ড সেক্টর রাখা উচিত, সেটা হচ্ছে এফএমসিজি, যে সেক্টরগুলোকে খুব জরুরি রাখা, যেগুলো দিয়ে একটা পোর্টফোলিও সুন্দর করে তৈরি হয়। একটা যা খুশি কিনে একটা আবর্জনার মতো জমা করে দিলাম, সেইগুলো নিয়ে গিয়ে রেখে দিলাম, তা দিয়ে পোর্টফোলিওটা খিচুড়ি তৈরি করে একটা আননেসেসারি জিনিস তৈরি করে কোনো মানে হয় না। মিউচুয়াল ফান্ড যদি তুই স্টকের ব্যাপারে একটু না বুঝিস, একদমই বুঝিস না, তুই অন্য জগতে রয়েছিস, তাহলে তোকে স্টক ব্যাপারটা টোটালি বাদ দিয়ে দে। টোটালি মিউচুয়াল ফান্ডের মধ্যে দুটোর মধ্যে একটাকে ইনস্টল রাখ কি দুটোকে রাখ, কাজ করে যা। আর তুই যদি কিছুক্ষণ সময় দিতে পারিস স্টকের জন্য, সেক্ষেত্রে তুই কিন্তু রাখতে পারিস, সেটা কিন্তু একটু বুঝে নিজে সাবধানে, এবং ছড়িয়ে ছিটিয়ে যা খুশি নিয়ে গেলাম না। সব আলটিমেটলি যে কটা তুই নিয়েছিস এর মধ্যে থেকে আমি তো খুঁজেই পাচ্ছি না, আমাদের সবই অলমোস্ট টাটা পাওয়ার ছাড়া, আর এখান থেকে আদানি এক্সাইড ইন্ডাস্ট্রিজ ছাড়া, আর আমি আদানি উইলমার্ট ছাড়া কিছু পাচ্ছি না। টাটা স্টিলও তোর এখন এই সিচুয়েশনে ইম্প্রুভমেন্ট করছে, ভবিষ্যতে গিয়ে কতটা ইম্প্রুভ হবে, কারণ এই ধরনের সিক্লিক্যাল সমস্তগুলো হয়, মানে কখনো আপ হয় কখনো ডাউন হয় এগুলো, ফলে একটা আপ সাইড সাইকেল চলছে, এরপর আবার যখন ডাউন সাইকেল চলে যাবে তখন দেখবি এটা কত ডাউন হয়ে যায়। যদি দেখিস 2018-19 সালে টাটা স্টিল কিন্তু একদম ডাউন ছিল, এবং সে সময় সব আমাদের কিন্তু পোর্টফোলিও সমস্ত রেড কালার মানে নেগেটিভ হয়েছিল সব। এখন এই সিচুয়েশনে পজিটিভ আমরা অনেকটা দেখতে পাচ্ছি, 100% প্রবলেম দেখাচ্ছে, কিন্তু আবার ডাউন হয়ে আসবে। সুতরাং এই সাইকেলটা কিন্তু কনস্ট্যান্ট চলতে থাকবে। নেক্সট আমি চলে আসছি যে সেক্টরটার কথা, সেটা হচ্ছে আইটি সেক্টর। তো প্রথম হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর, যখন তুই নিবি সেখান থেকে একদম যে ধরনের ব্যাঙ্ক এইচডিএফসি কিংবা এসবিআই, এই ধরনের একটা সহজ জিনিসকে রাখ। এই মার্কেটটা এটা হচ্ছে খুব সিম্পল, এটাকে কমপ্লেক্স করার কোনো মানে হয় না। কিছু মানুষ তারা ব্যাপারগুলোকে খুব কমপ্লেক্স করে, মার্কেটটাকের উপরে, শেয়ার মার্কেটের উপরে কমপ্লেক্সিটি কিন্তু কিচ্ছু নেই। ট্রেডিংয়ে দেখবি হাজার রকম ধরনের চার্ট নিয়ে আসে, হাজার রকম জিনিস নিয়ে আসে, ব্যাপারটাকে এত কমপ্লেক্স করে তোলে যেন কোনো ভ্যালুলেস। একটা জিনিসকে করে নিয়ে আসে সে অনেক কিছু, যাই হোক সেখানে তাদের বক্তব্য, তাদের নিজেদের জায়গা অনুযায়ী তারা করছে, এটা আলাদা ব্যাপার, সেই কমপ্লেক্স আমি সেখানে যাব না তাদের অনুযায়ী। কিন্তু আমি আমার এখান থেকে বলতে পারি ব্যাপারটা খুব ইজি, এত কঠিন নয়, সিম্পলভাবে কাজ করতে হয়। যেরকম প্রথম ব্যাপারটা সেটা হচ্ছে যে একদম সাধারণ একটা ব্যাঙ্ক নিয়ে চিরকাল যে ব্যাঙ্ককে দেখে আসছে আশেপাশে তোর পরিচিতি জগতের মধ্যে, সেইগুলোকে মধ্যে নিয়ে এসবিআই কিন্তু ছোটো থেকে দেখে আসছি, স্টেট ব্যাঙ্কে, যে স্টেট ব্যাঙ্ক তোর জন্মের আগে থেকেই রয়েছে, এবং সেই ব্যাঙ্কে তুই রেখে দে, এটার থেকে তো উঠে যাওয়ার ব্যাপার নেই। নেক্সট চলে আসছি এফএমসিজি সেক্টর। বিস্কুট খাচ্ছিস যখন, ব্রিটানিয়া কথা মনে পড়ছে, তাহলে ব্রিটানিয়ার বিস্কুটের স্টকে তুই রেখে দিতে পারিস, যেটা বিগত 100 বছর ধরে চলেছে, আগামী 100 বছর হয়তো চলবে। অথবা না হলে হিন্দুস্তান ইউনিলিভারের সাবান ইউজ করছিস, কত কসমেটিক্স ইউজ করছিস, হোম কেয়ার বিউটি প্রোডাক্ট সবসময় ইউজ হয়, এই রেখে দিতে পারিস। টাটা কনজিউমার রাখতে পারিস, অসুবিধা কিছু নেই। এইগুলো এফএমসিজির মধ্যে রেখে দে। আইটিসির নাম শুনে রেখেছিস, এত শুনেছিস আইটিসির নাম, আইটিসি রেখে দিতে পারিস। ভিবিএলে রাখতে পারিস, এত সফট ড্রিঙ্কস ব্যাপার দেখছিস, এত কিছু দেখছিস, যে সফট ড্রিঙ্কস কোকোকলার, পেপসিকো কোম্পানির সবথেকে বড় ফ্র্যাঞ্চাইজি হচ্ছে ভিবিএল। তো এই বিশাল বড় এদের ফ্র্যাঞ্চাইজি রয়েছে, সারা ভারতের বিশালভাবে ব্যবসা করছে, ভিবিএলে রেখে দিতে পারিস। তবে আমি বলবো তোকে সব কিছুর মধ্যে থেকে যদি মোটামুটি সিকিউর নিতে চাস, এইচইউএল রেখে দিতে পারিস, অথবা ব্রিটানিয়া রাখতে পারিস, এই দুটোর মধ্যে একটা রেখে দিতে পারিস, অর ভিবিএলে রাখতে পারিস। ভিবিএলটা তুলনামূলকভাবে একটু সিকিউর, কিন্তু একটাতে রাখ, এত কেউ ছড়াবি না। নেক্সট চলে আইটির ক্ষেত্রে। আইটির ক্ষেত্রে উইপ্রো থেকে রিটার্ন পাওয়ার সম্ভাবনা এককালে যা পাওয়া গেছে, এখন আর এটা তেমন কিছু তোকে দেবে না, দিলেও তোকে সেই আগেকার দিনে সেই গল্প আর নেই এখন, যে 1000% দেওয়ার, 1000 দেওয়ার ক্ষমতা আর কোনোদিন হবেও না উইপ্রোর, যা দেওয়ার হয়ে গেছে। এখন বড় জোর ডিভিডেন্ড কিছু পেতে পারিস, তাও তোর যে স্টকের পরিমাণ তাদের ডিভিডেন্ড দিয়ে তোর 2-5 টাকা দিয়ে কিছু হবে না, দরকার নেই এখন। তোর যেটা ইমিডিয়েট দরকার তুই সেটা নিয়ে ভাব, পরে যখন পরবর্তীকালে যখন আবার পাঠাবি তখন চিন্তা ভাবনা করবো। এখন তুই ইনফোসিসের চিন্তা ভাবনা করতে পারিস, যেটা হচ্ছে লার্জ ক্যাপের মধ্যে, বা এইচসিএলকে তুই চিন্তা ভাবনা করতে পারিস। এই দুটোকে আমি মোটামুটি আপাতত যেটা মনে পড়ছে সেই অনুযায়ী বললাম, রেখে দিতে পারিস। নেক্সট আমি যেটাকে তোকে বলবো, একই দেখে নিলি ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে, একটা এফএমসি সেক্টরের মধ্যে নিয়ে নিলি, একটা তোর আইটি সেক্টরের মধ্যে নিয়ে নিলি, একদম সুন্দরভাবে বাকি যা আছে সব ছেড়ে পুছে যেটুকু তোর সম্ভব রেখে টাটা পাওয়ারকে তুই রেখে দে। টাটা পাওয়ার একটা এনার্জি সেক্টরের মধ্যে, এনার্জি নিয়ে যেটা হচ্ছে সেখানে তুই টাটা পাওয়ারকে রেখে দে, কোনো অসুবিধা নেই, রেখে দিয়ে এটাকে আমি ডিলিট করতে বলছি না। এবারে তুই যেটা ইভি সেক্টরের কথা বললে, অটো সেক্টর বলছি, অটো সেক্টরে টাটা মোটরসকে রাখতে পারিস, বা না হলে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাকে রাখতে পারিস, এইটাকে রেখে দিতে পারিস, অথবা টাটা মোটরকে রাখতে পারিস। এবার এর সঙ্গে তো ব্যাটারির প্রয়োজন পড়ে ইভির জন্য, সেক্ষেত্রে তুই যখন এক্সাইডকে রেখে দিয়েছিস তাতে কোনো অসুবিধা নেই, এক্সাইডকে রেখে দে শুধু এই কারণের জন্য। তো এইটাই তোর মোটামুটি কিন্তু দাঁড়িয়ে গেল। আমি তোকে এখন আর কেমিক্যাল বলছি না, আমি তোকে পেইন্ট বলছি না, আমি অন্য কোনো সেক্টরই বলছি না, আমি তোকে শুধু মোটামতো এই কটা সেক্টরের মধ্যে একটা দুটো করে নিতে বলছি। এইটাকে নিয়ে
ঠিক কর, এইগুলোকে সব ঠিক করে একদম ফ্রেশ করে আমাকে পরে একটা মেল করবি, আমি দেখে নেবো যে সিচুয়েশনে কী দাঁড়িয়ে আছে তোর, তারপরে আমি বাকি সব অ্যানালাইসিস, তার আগে আমি কিচ্ছু করবো না। এই যা সিচুয়েশন দাঁড়িয়ে আছে তোর, এখন কিছুই তোর আউটপুট নেই, এখান থেকে কিচ্ছু করার নেই, এবং তোকে পুরো যা তুই এগুলোতে এক্সিট করার সময় তোর যা তুই যেটুকু প্রফিট পেতিস, যেটুকু তোর ছিল, সে সবই তোর চলে যাবে। একদিকে আর্থিক এই পরিস্থিতি দেখ, মাথাও কিন্তু অস্থিরতার জন্য কীরকম পরিস্থিতি হয়ে গেছে, যেটুকু যা যা ছিল সেগুলো সব কিন্তু তোর কিন্তু একটা করে বেরিয়ে যাচ্ছে। এতগুলো খিচুড়ি রাখার কোনো মানে নেই, এগুলো থেকে আলটিমেটলি কিছু হবে নেই। এক একটার মধ্যে থেকে এই নিপ্পন স্মল দেখছিস, এর মধ্যে থেকে কতগুলো স্মল ক্যাপ রয়ে গেছে, ওই কমোডিটির উপর আলাদা রয়ে গেছে, তাদের একটা আলাদা লিস্ট আছে, সেই স্টক নিয়ে এরা কাজ করছে। এবং শুধু করছে বলে না, তো আসল জিনিসটা করছে, তোর থেকে টাকা নিয়ে নিচ্ছে। তুই যদি 1000 টাকাও এখানে ইনভেস্ট করে থাকিস, তার থেকে কিন্তু 10, 20, 25 টাকা ওর থেকে তুলে নিচ্ছে তুই এমনভাবে নিচ্ছে তুই বুঝতে পারবি না। আলটিমেট তুই এখন দেখবি লসে রয়েছে, মানে তোর থেকে কিন্তু নিয়েছে এরা পয়সাটা, যেটা নেবার, যেখানে ফান্ড ম্যানেজার থেকে শুরু করে ওপর থেকে নিচ পর্যন্ত যতজন কর্মচারী কাজ করছে তাদের সমস্ত চার্জেস সব কিছু কিন্তু তোর এখান থেকে নিচ্ছে। ইনভেস্ট অবশ্যই করবি, যারা কিনা মিউচুয়াল ফান্ড কারা ইনভেস্ট করবে, যারা এই জগতে থাকতে পারছে না। এরকম আমার অনেক বড় ক্লায়েন্ট অনেকেই রয়েছে যারা কিনা বলছে যে আমি এই স্টক সম্পর্কে বুঝি না, আমার দরকার নেই, আপনি আমাকে মিউচুয়াল ফান্ডে বলে দিন, সেখানে শুরু করি, যাতে কিনা আমি আর এদিকে ইনভলভ থাকবো না। ফান্ড ম্যানেজারদের অবশ্যই আমি 1% দিয়ে দেবো, 1.5 দেবো, কি টার দিয়ে দেবো, যা যা দেওয়ার সবই দেবো, কিন্তু রিটার্নটা যেন আমি একটা নিশ্চিতভাবে পেতে পারি। ফান্ড ম্যানেজাররা এর মধ্যে থেকে চুজ করে নিচ্ছে, সাফল করে নিচ্ছে, কোনটাকে রাখবে, কোনটাকে চেঞ্জ করবে, এক্সচেঞ্জ করে দেবে, সব এরা করে দেবে তোর হয়ে। তার বদলে তোকে চার্জেস দিতে হচ্ছে। তুই যদি মনে করে থাকিস আমি এই স্টক বুঝি না কিছু, তার মধ্যে বেশি কিন্তু তাই বলে এতগুলো নয়, দুটো, সেক্ষেত্রে যেহেতু তুই এগুলোর মধ্যে মাথা ঘামাচ্ছিস না, সেক্ষেত্রে তোকে এই দুটোর মধ্যে থেকে একটা নিবি। আর যদি সেরকম হয় সেক্ষেত্রে স্মল ক্যাপের মধ্যে যাস, তাহলে তুই এখান থেকে বরঞ্চ SBI স্মল ক্যাপ করতে পারিস, অথবা তুই যদি আরও হয় না হলে তুই এখান থেকে অ্যাক্সিস স্মল ক্যাপ, এই দুটোর মধ্যে একটাকে তুই রাখ, আর কিছু রাখবি না, ব্যাস এখানেই কমপ্লিট। এবারে বন্ধুরা, আজকে যে অদ্ভুতরে একটা পোর্টফোলিও দেখা গেল, যে পোর্টফোলিওটা শুধু এই পর্যন্ত শুধু দেখে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। তো সেই পোর্টফোলিও থেকে আমরা শিখতে পারলাম যেই সব জিনিসগুলোকে, সেই জিনিসগুলো প্রথম হচ্ছে যে কখনো মিউচুয়াল ফান্ড একটা দুটো বেশি আমরা করবো না, আলটিমেট সেটা লস ছাড়া কোনো লাভ হয় না। বেশি মিউচুয়াল ফান্ড করে খিচুড়ি বাড়ানোর কোনো মানে নেই। একটা মিউচুয়াল ফান্ডের মধ্যে একসঙ্গে 15টা 16টা করে স্টক থাকে, যেগুলো একেবারে সেম টু সেম, সুতরাং এখানে ডবল দেওয়ার মানে হয় না। যদি স্টক সম্পর্কে মিনিমাম একটা আইডিয়া থাকে, তাহলে অবশ্যই কখনোই আমরা মিউচুয়াল ফান্ডে যাবো না, আমরা স্টক নিয়ে চিন্তা ভাবনা করবো। ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান, স্টক ক্ষেত্রে আমরা সবসময়তে এই লার্জ ক্যাপের দিকে ফার্স্ট কনসেন্ট্রেট করবো, লার্জ ক্যাপ থেকে আমরা পরে চলে আসবো স্মলের দিকে, এই চিন্তা ভাবনা নিয়ে রাখবো। তো আজকের মতন শেষ হলো, নমস্কার।